হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা এখন খুব চর্চিত বিষয়, অর্থাৎ ঝাড়খণ্ড যে টিজিটি এবং পিজিটি শিক্ষক নিয়োগ করতে চলেছে, তো তার একটা সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ তোমরা নিশ্চয়ই জানো, এর আগে ঝাড়খণ্ড বা বিহারে প্রচুর সংখ্যক নিয়োগ কিন্তু হয়েছে, ঠিক আছে। তো এই বছরও অর্থাৎ ডিসেম্বর নাগাদ কিন্তু তারা একটা এক্সাম নিতে চলেছে। ডিসেম্বর নাগাদ 2025-এর ডিসেম্বরের মধ্যে একটা এক্সাম নিতে চলেছে টিজিটি এবং পিজিটি পোস্টের উপরে। প্রচুর ভ্যাকেন্সি আছে, প্রায় 1 লক্ষের কাছাকাছি হয়তো ভ্যাকেন্সি বেরোবে। এখনও যদিও ভ্যাকেন্সি সিটটা দেয়নি, তো ধরে নিতে পারি যে প্রচুর ভ্যাকেন্সি এখানে তোমরা পাবে। এবং আজ আমরা এখানে কি করব, সংস্কৃত সিলেবাস অর্থাৎ সংস্কৃতের উপরে যে সিলেবাস আমাদের আছে, কোন কোন টপিক তোমরাকে পড়তে হবে, কিভাবে তোমরা তৈরি করবে, তো আজ সম্পূর্ণ আলোচনা কিন্তু এর উপরে আমরা করব। কারণ অনেক কমেন্ট আমার কাছে অলরেডি এসেছে, যারা আমার টিজিটি পিজিটির ক্লাসে যুক্ত নেই কিন্তু এসএলএসটি পিএসসি নেট সেট যারা ক্লাসে যুক্ত আছে, তারা অনেকেই মেসেজ করছে, স্যার এর উপর একটা ভিডিও দিলে ভালো হয়, বা সিলেবাস সম্পর্কে কিভাবে জানবো। দেখো, এখানে কয়েকটা টুইস্ট আছে, সেটাও আমরা কিন্তু আলোচনা করব। তোমাদের জন্য কিন্তু খুব একটা অপরচুনিটি হতে চলেছে, মানে একটা খুব বড় সুযোগ বলতে পারো, যেটা তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। কারণ এখানে সব থেকে বড় কথা, এই যে সিলেবাস আছে, এই সিলেবাসের মধ্যে কোথাও গ্রামার বা সংস্কৃত যে ব্যাকরণ, সেই ব্যাকরণের কিন্তু কোনো উল্লেখ নেই। অর্থাৎ পুরোটাই তোমাদের সাহিত্য, ভাষাবিজ্ঞান ইত্যাদি নিয়েই কিন্তু তোমাদের কোশ্চেন হবে। আর এক্সামটা কতগুলো কি কোশ্চেন থাকছে, কিভাবে তোমরা এটাকে ক্র্যাক করতে চলেছো, তার সম্পূর্ণ আলোচনা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করব। আর আমাদের রিসেন্ট অর্থাৎ জুন থেকে কিন্তু আমাদের এই ঝাড়খণ্ড যে এক্সাম হতে চলেছে, টিচার নিয়োগ করতে চলেছে টিজিটি পিজিটি, তার কিন্তু ব্যাচ শুরু হতে চলেছে পেপার ওয়ান সমেত। অর্থাৎ পেপার ওয়ান আর পেপার টু দুটোই কিন্তু। পেপার টু বলতে তোমরা নিশ্চয়ই জানো, আমার যে কেএম টিউটর চ্যানেল, সেটা শুধুমাত্র সংস্কৃতের উপরে। তার জন্য এখানে শুধুমাত্র যারা সংস্কৃতের স্টুডেন্টরা আছো, তারা কিন্তু এই ক্লাসে যুক্ত হতে পারবে সংস্কৃত। তো ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 7407083623, এই নাম্বারে তোমরা কল করে নিও। হ্যাঁ, 7407083623, এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিও। যাই হোক, আজকে আর টোটাল আমরা সিলেবাসে চলে যাব, যে আমাদের সিলেবাসটা কি আছে। এটা কিন্তু অনেকেই কমেন্ট আমাকে বারবার করছে, স্যার সিলেবাসটা নিয়ে একটা ভিডিও করুন, বা সিলেবাস সম্পর্কে আমাদেরকে অবগত করান। দেখো, সিলেবাস যদি আমরা আলোচনা করি, সিলেবাসটা 5টি ইউনিটে বিভক্ত। সিলেবাসটি 5টি ইউনিটে বিভক্ত, কোথাও সামান্য অধ্যয়ন আর কোথাও বিশিষ্ট অধ্যয়ন, এইভাবে কিন্তু টোটাল সিলেবাসটা বিভক্ত। দেখো, এখানে যে 5টি ইউনিট আছে, এই 5টি ইউনিট থেকে প্রায় 300 নাম্বারের কিন্তু এক্সাম হতে চলেছে। 5টি ইউনিট থেকে 300 নাম্বারের এক্সাম হতে চলেছে। কোশ্চেন থাকবে কতগুলো? কোশ্চেন থাকবে 150, অর্থাৎ 150টি কোশ্চেন থাকবে। প্রত্যেকটি কোশ্চেন 2 নাম্বার করে থাকছে, এবং 300 নাম্বারের কিন্তু এক্সাম হচ্ছে। সময় তোমাদের থাকবে এখানে 3 ঘন্টা। 3 ঘন্টা কিন্তু এখানে তোমাদের সময় থাকছে। আর সব থেকে বড় কথা, টিচার নিয়োগের এই যে এক্সাম হতে চলেছে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ তুমি যদি কোনো কোশ্চেন ভুল করে আসো, যে তোমার পাওয়া নাম্বার থেকে তোমার নাম্বার কাটবে, সেরকম কিন্তু সম্ভাবনা কিছু নেই। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এটা কিন্তু সব থেকে বড় একটা সুযোগ তোমরা বলতে পারো। কারণ নেট সেট পরীক্ষাতে আমরা দেখেছি, সেখানেও কোনো নেগেটিভ মার্কিং নেই। তো সেক্ষেত্রে একটু যদি ভালো করে পড়াশোনা করো, কারণ পুরো সিলেবাসটা সাহিত্যের উপরে, বেশিরভাগটাই সাহিত্যের উপরে, তো এখান থেকে একটু ভালো করে পড়াশোনা করলে 140+ স্কোর করাটা কিন্তু এমন কোনো ব্যাপার নয়। আর এখানে সব থেকে তোমরা নিশ্চয়ই জানো যে এখানে কোনো ইন্টারভিউ নেই। এই যে এক্সাম, এখানে কিন্তু কোনো ইন্টারভিউ নেই। অর্থাৎ তোমরা এই লিখিত পরীক্ষাতে যদি পাস করো, বা লিখিত পরীক্ষাতে যদি তোমরা ক্লিয়ার করতে পারো, তো সরাসরি কিন্তু তোমরা নিয়োগপত্র পাবে। ক্লিয়ার? কারণ অলরেডি বহু ছাত্রছাত্রী আমার কিন্তু এখান থেকে পরে, আগের বারের যে টিচার নিয়োগ হয়েছিল, সেখানে কিন্তু অনেকেই এখন শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে ঝাড়খণ্ডে। তো দেখো, সিলেবাসটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমি প্রথমেই বললাম যে 5টি টপিকে কিন্তু সিলেবাসটাকে 5টি ইউনিটে বিভক্ত করেছে। প্রথম ইউনিটে দেখো, প্রথমে যদি আমরা ভালো করে দেখি এখানে কি আছে, প্রথম যে ইউনিট আছে দেখো, সংস্কৃত ভাষার উদ্ভব এবং বিকাশ। অর্থাৎ সংস্কৃত ভাষা, ভাষা বিজ্ঞান রিলেটেড এই যে টপিকটা, এটা কি বললাম, এই টপিকটা হচ্ছে ভাষা বিজ্ঞান রিলেটেড। কি কি ভাষা দেখো, যে ভারতীয়, ইউরোপীয় এবং মধ্যকালীন ভারতীয় আর্য ভাষা সামান্য রূপরেখা, মানে বিশিষ্ট অধ্যয়ন করতে হবে তা কিন্তু নয়, তার কিভাবে ভারতীয় ভাষার বিকাশ হয়েছে, তার উদ্ভব কিভাবে হয়েছে, তার উপর কিন্তু তোমাদেরকে একটু সামান্য
অধ্যয়ন একটা করে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। কি কি ধরনের কোশ্চেন হতে পারে পরবর্তীকালে কিন্তু আমরা সেই কোশ্চেনও কিন্তু এখান থেকে নিয়ে আসবো, এমসিকিউ কোশ্চেন। আর আমার ইউটিউব এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি সত্ত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু যাবতীয় তথ্য সংস্কৃতি রিলেটেড কিন্তু সবই তোমরা পাবে। ক্লিয়ার? দেখো 2 নম্বর যে ইউনিট, দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তাহলে প্রথমে দেখলাম ভাষা বিজ্ঞান, 2 নম্বর হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। দেখো এই যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এটা কি পড়বো বা কিভাবে আমরা তৈরি করব? সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বলি সাধারণ জ্ঞান। ভালো করে দেখো, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান মানে সাহিত্যের ইতিহাসের একটা সাধারণ আলোচনা এখানে চাইছে। তার সাথে সাহিত্য সমীক্ষাকে প্রমুখ সিদ্ধান্ত। দেখো এটা একটা ভালো টপিক, যে সাহিত্য সমীক্ষার প্রমুখ সিদ্ধান্ত বলতে কি আসবে না, এখানে দেখো রস সিদ্ধান্ত আমরা পড়েছি, যেটি 6টি সম্প্রদায়, যেটা করে শর্ট সম্প্রদায়। সাহিত্যের যে শর্ট সম্প্রদায় আমরা দেখেছি, রস সিদ্ধান্ত, অলঙ্কার সিদ্ধান্ত, ধ্বনি সিদ্ধান্ত, রীতি, বক্রোক্তি, ঔচিত্র, যে সব সম্প্রদায়গুলো আছে তাদের সামান্য অধ্যয়ন কিন্তু এখানে করতে হবে। যেমন রস সিদ্ধান্তের যদি বলা হয় যে রস সিদ্ধান্তের প্রতিষ্ঠাতাকে, হ্যাঁ, তখন পাবো ভরতমুনি। অলঙ্কার হচ্ছে ভামহ, রীতি হবে বামন, ধ্বনি হবে আনন্দবর্ধন, বক্রোক্তি হবে কুন্তক, ঔচিত্য হবে ক্ষেমেন্দ্র। এইভাবে তাদের সম্পর্কে একটু কিন্তু আমাদেরকে আইডিয়াটা তোমাদেরকে জানতে হবে, তাহলে তুমি এখানে কোশ্চেন যেগুলো আছে ইজিলি সলভ করতে পারবে। এছাড়াও দেখো মহাকাব্য, গদ্যকাব্য, গীতিকাব্য, অর্থাৎ মহাকাব্য আছে, গদ্যকাব্য, গীতিকাব্য এবং সংগ্রহ গ্রন্থ, এদের সাহিত্যিক যে আলোচনা, এদের সাহিত্যিক আলোচনা সম্পর্কে, এদের উদ্ভব কিভাবে হয়, বিকাশ কিভাবে হয়, সেই সম্পর্কে কিন্তু সামান্য একটা অধ্যয়ন আমাদেরকে করতে হবে। অর্থাৎ এই 2 নম্বর যে ইউনিটটা দেখো আমরা পাবো, সেটাও কিন্তু আমাদের কিভাবে পাবো না, এটাও আমরা সাধারণ জ্ঞানের উপরেই পাচ্ছি। হ্যাঁ, যে বিরাট কিছু অধ্যয়ন করতে যে তা নয়, শুধু জাস্ট সামান্য একটা অধ্যয়ন করলেই কিন্তু এই টপিকটাও তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবে অতি সহজেই। এবং আমার কাছে যারা অলরেডি ক্লাস করছে অন্যান্য টপিকের উপরে, তারা জানে যে কিভাবে আমরা প্রত্যেকটি ইউনিটকে ক্লিয়ার করি। ঠিক আছে? তো সেই অনুপাতেই আমাদের যে ক্লাস, আমি কি বললাম যে জুনের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু আমাদের এই ঝাড়খণ্ডে যে সিলেবাস, তাকে বেস করে কিন্তু আমাদের পেড ব্যাচ শুরু হচ্ছে। তোমরা চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে কিন্তু কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো, আমরা ইমিডিয়েট কিন্তু ব্যাচ শুরু করতে চলেছি। 7407083623 এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করো। ঠিক আছে? দেখো 3 নম্বর যে টপিক, দেখো ইউনিট 3 নম্বর, ভারতীয় যে প্রাচীন ভারতীয় সংস্কৃতি আর দর্শন। দেখো এখানে প্রাচীন ভারতীয় সংস্কৃতি দর্শন অর্থাৎ দার্শনিক ব্যবস্থা এখানে আছে, বেদের কিছু অংশ, ধর্মশাস্ত্র যে বলে দিয়েছে, সংস্কৃতি। যেমন দেখো বর্ণাশ্রম, 4টি বর্ণ কি, 4টি আশ্রম কি, তাদের ব্যবস্থা অর্থাৎ তাদের যে লক্ষণগুলো ছিল কিভাবে আসবে, সংস্কার, ষোড়শ সংস্কার আমরা মনুসংহিতায় দেখেছিলাম, সেই সংস্কার সম্পর্কে পড়তে হবে। এবং বলে যে প্রমুখ দার্শনিক প্রবৃত্তি যেগুলো আছে তাদের উপর কিন্তু একটি বিশেষ বল দিয়ে যায়। অর্থাৎ এটা হচ্ছে দর্শন এবং সংস্কৃতি, বেদ ইত্যাদিকে নিয়ে কিন্তু এই টপিকটা তোমাদের আছে 3 নম্বর যে টপিক। ক্লিয়ার? কারণ দেখো এগুলো তো তোমাদের সাধারণত ভাবে দেওয়া আছে, তোমাদের কোশ্চেন সম্ভবত বেশিরভাগ যেটা কোশ্চেন আসবে সেটা ইউনিট 4 এবং ইউনিট 5। অর্থাৎ ইউনিট 4 সামান্য অধ্যয়ন কিছু আছে আর ইউনিট 5 বিশিষ্ট অধ্যয়ন কিছু আছে। সেটাই হচ্ছে দেখার বিষয় যে কোনগুলো কিভাবে আমরা ক্লিয়ার করব, এবং আমরা যে প্রিপারেশনটা শুরু করতে চলেছি সেটাও কিভাবে করব, সেটা কিন্তু তোমরা এখানে অতি সহজেই দেখতে পাবে। ঠিক আছে? দেখো 4 নম্বর যে টপিকটা আমরা এখানে পাবো বা 4 নম্বর যে ইউনিটটা পাবো, দেখো এখানে কি আছে, দেখো নিম্নলিখিত কৃতীয় কি সামান্য অধ্যয়ন। নিম্নলিখিত কৃতীয় কি সামান্য অধ্যয়ন। দেখো সামান্য অধ্যয়ন বলতে দেখো এখানে জাস্ট তোমাদের 20টি টেক্সট চেয়েছে, দেখো 20টি তথ্য এখানে দেওয়া আছে। 1 নম্বর শুরু হচ্ছে কঠোপনিষদ, 2 নম্বর বুদ্ধচরিত, 3 নম্বর অভিজ্ঞান শকুন্তলম, 4 নম্বর রঘুবংশ, 5 নম্বর মৃচ্ছকটিক, 6 নম্বর শিশুপাল বধ, 7 নম্বর মুদ্রা রাক্ষস, 8 নম্বর রাজতরঙ্গিনী, 9 নম্বর হচ্ছে দেখো কাদম্বরী, এখানে পাবে কাদম্বরী, 10 নম্বর পাবো দশকুমার চরিত, 11 নম্বরে শ্রীমদ ভগবদ গীতা, 12 নম্বরে স্বপ্নবাসবদত্তম, হ্যাঁ 13 নম্বরে মেঘদূত, হ্যাঁ মেঘদূতম, 14 নম্বরে কুমার সম্ভবম, 15তে আছে কিরাতার্জুনিয়ম, 16তে আছে উত্তরাম চরিতম, 17তে আছে মৈসুদী চরিতম, 18তে নীতি শতকম, 19এ আছে হর্ষচরিতম, আর 20তে হচ্ছে প্রবোধ চন্দ্রোদয়। অর্থাৎ এই যে 20টি টপিক, এই 20টি টপিকের উপর সামান্য একটা অধ্যয়ন চেয়েছে। সামান্য অধ্যয়ন বলতে দেখো কিরকম ভাবে আমরা দেখব, যেমন ধরে যে রচনাগুলো এখানে দিয়েছে হতে পারে তাদের লেখকের নাম কি, যেমন বলে দিল বুদ্ধচরিতের রচয়িতাকে, অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতাকে। ঠিক আছে? এই টাইপের লেখক হতে পারে এখানে কোশ্চেন। ঠিক আছে? তার নায়ক নায়িকা থেকে কোশ্চেন হতে পারে, নায়ক বা নায়িকা থেকে কোশ্চেন হতে পারে, নায়ক বা নায়িকা থেকে কোশ্চেন হতে পারে এখানে। ঠিক আছে? তার সাথে সাথে কি হতে পারে, রস থেকে কোশ্চেন হতে পারে, রস, হ্যাঁ, রীতি, সময়কাল এবং উপজীব্য কোথা থেকে এটা নেওয়া হয়েছে
সেই উপজীব্য থেকে কোশ্চেন হতে পারে, বিদূষক থেকে কোশ্চেন হতে পারে, পঞ্চুকি থেকে কোশ্চেন হতে পারে, বিভিন্ন এই চরিত্রগুলো আছে বিদূষক। যেমন কোশ্চেন হতে গেল যে আমাদের অভিজ্ঞান শকুন্তলমের বিদূষকের নাম কি, কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু বহু এসেছে। অর্থাৎ সাহিত্যের দিকটাই কিন্তু এখানে মূল, কারণ আমি কি বললাম এখানে গ্রামার কোনো কিছু নেই। অর্থাৎ সাহিত্যটা তোমরা যেভাবে তৈরি করবে সেভাবেই কিন্তু এটা যতটা জোর দিবে সেই অনুপাতেই কিন্তু এখানে তোমরা এটাকে ক্লিয়ার করতে পারবে। তাছাড়া দেখো নাটক যেগুলো আছে, নাটকের অঙ্ক সংখ্যা কি আছে, কোন অঙ্কের কি নাম, এটা কোশ্চেন হতে পারে। মহাভারত যেগুলো আছে দেখো, মহাকাব্য যেগুলো আছে, মহাকাব্যের কতগুলি অধ্যায় আছে সামান্য অধ্যয়নের মধ্যে, কোনটি তোমার পাঠ্য, তার নাম কি, এগুলো কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এই সব কিছু মিলেই কিন্তু আমাদের এই সামান্য অধ্যয়ন এটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার করতে হবে। কারণ এখানে 20টি তথ্য কিন্তু তোমাদেরকে পড়তে হবে, 20টি বই সম্পর্কে তোমাদেরকে কিন্তু একটা সম্যক ধারণা এখানে নিতে হবে। কারণ এখান থেকে তোমাদের যখন মেনলি ফোকাস তোমাদের থাকবে 4 নম্বর যে ইউনিটটা আছে, আর তার সাথে সাথে দেখো এটা সামান্য অধ্যয়নের উপরে আসছে, তার সাথে সাথে বিশিষ্ট অধ্যয়ন তোমরা একটা পাবে। দেখো এই যে বলি চুনে হয়ে নিম্নলিখিত পাঠ্য সামগ্রীকে মৌলিক অধ্যয়ন হেতু প্রামাণিক পাঠ্যগ্রন্থ কেবল ইन्हीं গ্রন্থ में প্রশ্ন पूछे जाएंगे। অর্থাৎ এই যে বিশিষ্ট অধ্যয়ন 10 থেকে 11টা বই তোমাদেরকে এখানে দেখতে হবে, 10 থেকে 11টা বই সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, এর উপর বেস করেই কিন্তু তোমাদের কোশ্চেন গুলো হবে। তাহলে 4 নম্বর যে ইউনিট আমরা দেখলাম 4 নম্বর ইউনিট, আর এখানে আমরা দেখছি কি 5 নম্বর ইউনিট, এই 4 আর 5 তোমরা যদি ভালো করে তৈরি করো তাহলেই কিন্তু তোমাদের টোটাল এ টু জেড তথ্য কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মানে এখান থেকে বেস করে কিন্তু 150 অর্থাৎ 150টি কোশ্চেন কিন্তু এখানে হতে চলেছে। 150 অর্থাৎ 150টি কোশ্চেন কিন্তু এখানে হতে চলেছে এই টপিকের উপর বেস করে। ঠিক আছে, এবারে আমাদেরকে দেখতে হবে কি টপিকটা কতটা আমরা পড়বো বা কিভাবে তৈরি করব, এটাও কিন্তু আমাদের পাঠ্য বিষয়। দেখো বিশিষ্ট অধ্যয়নের মধ্যে কি পড়বো, প্রথমে বলছে কঠোপনিষদ। দেখো কঠোপনিষদের সামান্য অধ্যয়ন, কঠোপনিষদ কোন বেদ থেকে নেওয়া হয়েছে, কতগুলো অধ্যায় আছে, কটি বল্লী আছে, এরকম সামান্য অধ্যয়নে পড়ছো। বিশিষ্ট অধ্যয়ন বলতে দেখো প্রথম অধ্যায় পড়বে কঠোপনিষদের, তৃতীয় বল্লী পড়বো শ্লোক 10 থেকে 15, অর্থাৎ 6টি শ্লোক তোমাকে এখানে পড়তে হবে। মানে গুরুত্বপূর্ণ 6টি শ্লোক এখানে দেওয়া আছে, সেই 6টি শ্লোক তুমি পড়বে এবং এখান থেকে কিন্তু তোমার কোশ্চেন হচ্ছে সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ এটা বিশিষ্ট অধ্যয়ন। সিলেবাস টেক্সট হিসাবে এখানে দেওয়া আছে। শ্রীমদ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় কি পড়বো, শ্লোক 13 থেকে 25, 12টি শ্লোক কিন্তু তোমাকে এখানে পড়তে হবে। এইভাবে দেখো একটু একটু করে বুদ্ধ চরিতম তৃতীয় স্বর্গের মধ্যে 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত পড়তে হবে। স্বপ্ন বাসুদত্তম যে 6টি অঙ্ক আছে তার মধ্যে ষষ্ঠ অঙ্ক তোমাকে পড়তে হবে। হ্যাঁ, অভিজ্ঞানের শকুন্তলম চতুর্থ অঙ্কটি পড়বে 7টি অঙ্কের মধ্যে। পূর্ব মেঘ দেখো মেঘদূত বলেছে পূর্ব মেঘের 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়বো। কিরাতার্য নিয়মের প্রথম স্বর্গ আমরা পড়বো। উত্তরামচরিতের তৃতীয় অঙ্ক আমরা পড়বো। নীতিশতক যে আছে তার হচ্ছে 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়বো। কাদম্বরী সুকনাস উপনিষদ সেটা আমাদের পাঠ্য, সেটা আমরা পড়বো। মানে এগুলো হচ্ছে বিশিষ্ট অধ্যয়ন, এগুলোকে আমাদেরকে কিন্তু ডিপলি ভাবে কিন্তু পড়তে হবে, কারণ এগুলো থেকেই আমাদের কোশ্চেন হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। কারণ এই সব তথ্য কিন্তু আমরা অলরেডি আমাদের যে পেড ব্যাচ আছে এ টু জেড তথ্য কিন্তু আমরা ওখানে ক্লিয়ার করতে চলেছি। তোমরা যদি যারা সংস্কৃত রিলেটেড আছো তারা ক্লাস করতে চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7407083623 এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা ক্লাসটা শুরু করতে পারো। কারণ জুনের প্রথম সপ্তাহ থেকে আমরা ক্লাস করছি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি শুরু হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তোমরা যুক্ত হতে চাও, ক্লাস করতে চাও, এ টু জেড তথ্য সেখানে দিয়ে দেওয়া হবে। অনেকেই প্রশ্ন, স্যার আপনার ফিজ কি আছে, কদিন ক্লাস হবে, এ টু জেড তথ্য কিন্তু আমরা সেখানে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। ক্লিয়ার? আর 11 নম্বর তথ্য দেখো কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যে প্রথম অধিকরণ, প্রথম প্রকরণ, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দেখো বিদ্যা সমুদ্দেশ, বিদ্যা কয় প্রকার, বিদ্যা 4 প্রকার, কার মতে কটি বিদ্যে, কার মতে কটি বিদ্যে, কার মতে, সেগুলো আমরা ভালো করে দেখবো। আহ্নিক ঠিকই স্থাপনা, আহ্নিক ঠিকই স্থাপনাটাও কিন্তু আমরা ভালো করে দেখবো, আহ্নিক ঠিকই স্থাপনা। ঠিক আছে, সেটাও তোমাদেরকে পড়তে হবে। এবং তার সাথে সাথে দেখো 11তম যে অধ্যায় আছে গুড় পুরুষের উৎপত্তি, গুড় পুরুষ উৎপত্তি, সেই গুড় পুরুষ উৎপত্তি সম্পর্কেও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই যে টোটাল যে তথ্যগুলো তোমাদেরকে বললাম, এই টোটাল তথ্যগুলো তোমরা একটু ভালো করে যদি দেখো তাহলে কিন্তু এই যে এক্সাম এটা ক্র্যাক করা কিন্তু এমন কোনো ব্যাপার নয়। অলরেডি বহু ছাত্রছাত্রী কিন্তু ক্র্যাক করে ওয়েস্ট বেঙ্গল থেকে, অনেকেই কিন্তু ঝাড়খণ্ডে মানে এই শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছে। তুমিও যদি শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে চাও তাহলে কিন্তু তোমরা অতি সত্বর প্রিপারেশন শুরু করো। এটা কিন্তু ডিসেম্বর নাগাদ কিন্তু আমাদের এক্সাম হয়ে যাবে, হাতে মাত্র 6টি মাস তোমরা পাবে। 6 মাসের মধ্যে টোটাল সিলেবাস তোমাকে কমপ্লিট করে একটা জায়গা তোমাকে তৈরি করতে হবে। ঠিক আছে,
যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কারো কোনো ক্লাসের দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। আমি চাইবো আরও ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে বা বোঝানোর চেষ্টা আমি করব। ঠিক আছে? তো থ্যাংক ইউ।